ক্লাস 8 তোমরা সুভার প্রথম ভাগ পড়েছ। আজ আমরা সুভা গল্পাংশের যেটি রবীন্দ্রনাথের লেখা আমরা পরের অংশটি অর্থাৎ শেষাংশটি পড়ব। তোমরা বই খুলে নাও প্রত্যেকে। পেজ নাম্বার 154 দেখো। এর আগে আমরা সুভার পরিচয় পেয়েছি এবং সুভা কেমন ছিল, কথা বলতে পারতো না, সেরকম পরিচয় আমরা পেয়েছি। এরপর আমরা পরের অংশটাতে যাচ্ছি। উন্নত শ্রেণীর জীবের মধ্যে সুভার আরও একটি সঙ্গী জুটিয়াছিল, কিন্তু তাহার সহিত বালিকার ঠিক কিরূপ সম্পর্ক ছিল তাহা নির্ণয় করা কঠিন। সে ভাষা বিশিষ্ট জীব। তাহলে আমরা এই দুটো গরুর নাম শুনেছি, একটি বিড়াল এবং একটি ছাগলের নামও শুনেছি, এবং আর একটা তার বন্ধু ছিল, তার সাথে যে কি সম্পর্ক সেটা বলা খুব কঠিন, এবং সে কথা বলতে পারত কারণ সে ভাষা বিশিষ্ট জীব। সুতরাং উভয়ের মধ্যে সমভাষা ছিল না। এই যে কথা বলতে পারে না কিন্তু কথা বলতে পারে, তাই উভয়ের মধ্যে কিন্তু সমভাষা ছিল না। গোসাইদের ছোট ছেলেটি তার নাম প্রতাপ। তাহলে প্রতাপ তার একটি খুব ভালো বন্ধু। লোকটি নিতান্তই অকর্মণ্য, মানে লোকটি ছিল কিছু করতে পারতো না, অকর্মণ্য প্রকৃতির। সে যে কাজকর্ম করিয়া সংসারে উন্নতি করিতে যত্ন করিবে, বহু চেষ্টার পর বাপ মা সে আশা ত্যাগ করিয়াছেন। অকর্মণ্য লোকের একটা সুবিধা এই যে আত্মীয় লোকেরা তাহাদের উপর বিরক্ত হয় বটে, কিন্তু প্রায় তাহারা নিঃসম্পর্ক লোকেদের প্রিয় পাত্র হয়, কারণ কোনো কার্যে আবদ্ধ না থাকাতে তাহারা সরকারি সম্পত্তি হইয়া দাঁড়ায়। অর্থাৎ যেহেতু তার কোনো কাজ নেই, তাই সবাই তাকে নিজের সম্পত্তি ভাবে এবং তাকে দিয়ে কাজ করিয়ে নেওয়ার চেষ্টা করে। শহরে যেমন একাধটা গৃহ সম্পর্কহীন সরকারি বাগান থাকা আবশ্যক, তেমনি গ্রামে দু চারটা অকর্মণ্য সরকারি লোক থাকা বিশেষ প্রয়োজন। তাহলে অকর্মণ্য লোক থাকে, গ্রামের লোকেরা তাকে দিয়ে বিভিন্ন কাজ বিনা পয়সায় করিয়ে নিতে পারে। কাজকর্মে আমোদ অবসরে যেখানে একটা লোক কম পড়ে, সেখানেই তাহাদিগকে হাতের কাছে পাওয়া যায়। যেখানেই কোনো লোক প্রয়োজন হবে এবং লোকের অভাব ঘটে, সেখানেই এই অকর্মণ্য লোকগুলোকে খুব সহজেই হাতের নাগালে কাজ করিয়ে নেওয়ার জন্য পাওয়া যায়। প্রতাপের প্রধান শখ ছিপ ফেলিয়া মাছ ধরা। তাহলে প্রতাপের প্রধান শখ কি? ছিপ ফেলবে এবং মাছ ধরবে। ইহাতে অনেকটা সময় সহজে কাটানো যায়। অপরাহ্নে নদী তীরে ইহাকে প্রায় এই কাজে নিযুক্ত দেখা যাইত। তাহলে ওর সময় প্রচুর, সময় নষ্ট করার বা সময় কাজে লাগানোর জন্য সে ছিপ ফেলতো, এবং প্রায় ছিপ হাতে নদীর ধারে বসে আছে তাকে লক্ষ্য করা যেত। এবং এই উপলক্ষে সুভার সহিত তার প্রায় সাক্ষাৎ হইত। তাহলে সুভা যেহেতু নদীর ধারে তার বাড়ি, সুভার সাথে এই সাক্ষাতেই তার সাথে দেখা হতো। যে কোনো কাজে নিযুক্ত থাক, একটা সঙ্গী পাইলে প্রতাপ থাকে ভালো। মাছ ধরার সময় বাক্যহীন সঙ্গী সর্বাপেক্ষা শ্রেষ্ঠ। তাহলে যেহেতু একা বসে মাছ ধরছে, সেক্ষেত্রে প্রতাপও চাইছে যদি একজন সঙ্গী থাকতো, তাহলে তার সাথে গল্প করে সময়টা কাটানো যেত। আবার এই সুভার মতো যদি বাকহীন একজন বন্ধু থাকে, তাহলে তার সঙ্গে কথা বলারও প্রয়োজন হয় না, আর মাছ ধরার কোনো অসুবিধাও হয় না। এই জন্য প্রতাপ সুভার মর্যাদা বুঝিত। এই জন্য সকলে সুভাকে সুভা বলিত। প্রতাপ আর একটু অতিরিক্ত আদর সংযোগ করিয়া সুভাকে সু বলিয়া ডাকিত। তাহলে সবাই সুভাকে সুভা বলতো, কিন্তু প্রতাপ তাকে একটু আদর মিশিয়ে সু বলে ডাকত। সুভা তেঁতুল তলায় বসিয়া থাকিত এবং প্রতাপ অনতি দূরে মাটিতে ছিপ ফেলিয়া জলের দিকে চাহিয়া থাকিত। প্রতাপের একটি করিয়া পান বরাদ্দ ছিল। সুভা তাহা ঠিক সাজিয়া আনিত এবং বোধ করি অনেকক্ষণ বসিয়া বসিয়া চাহিয়া ইচ্ছা করিত প্রতাপের কোনো একটা বিশেষ সাহায্য করিতে, একটা কোনো কাজে লাগিতে, কোনো মতে জানাইয়া দিতে যে এই পৃথিবীতে সেও একজন কম প্রয়োজনীয় লোক নহে। তাহলে সে প্রতাপকে সাহায্য করতে চাইতো কোনো একটা অছিলায়, কোনো একটা কারণের জন্য, এবং সে বোঝাতে চাইছো প্রতাপকে যে সেও প্রয়োজন, তাকেও প্রয়োজন লাগে, কিন্তু কিছুই করিবার ছিল না। তখন সে মনে মনে বিধাতার কাছে অলৌকিক ক্ষমতা প্রার্থনা করিত।
মন্ত্রবলে সহসা এমন একটা আশ্চর্য কাণ্ড ঘটাইতে ইচ্ছা করিত, যাহা দেখিয়া প্রতাপ আশ্চর্য হইয়া যাইত। বলিত, তাই তো আমাদের সুভীর এত ক্ষমতা তাহা তো জানিতাম না। তাহলে তার মনে হতো যে এমন একটা কাজ করিতে যাতে সেই প্রতাপ চমকে যেত, এরকম একটা বিষয়। মনে করো শুভা যদি জলকুমারী হইত, আস্তে আস্তে জল হইতে উঠিয়া একটা সাপের মাথার মণি ঘাটে রাখিয়া যাইত। প্রতাপ তাহা তুচ্ছ মাছ ধরা রাখিয়া সে মানিক লইয়া জলে ডুব মারিত এবং পাতালে গিয়া দেখিত রূপোর অট্টালিকা সোনার পালঙ্কে কে বসিয়া। আমাদের মানিকণ্ঠের ঘরে সেই বোবা মেয়ে আমাদের সেই মণিদীপ্ত গভীর নিস্তব্ধ পাতালপুরীর একমাত্র রাজকন্যা। তাহা কি হইতে পারিত না? এটা কল্পনা করত শুভা। তাহা কি এতই অসম্ভব? আসলে কিছুই অসম্ভব নয়। কিন্তু তবুও প্রজাশূন্য পাতালের রাজবংশে না জন্মিয়া বাণীকণ্ঠের ঘরে আসিয়া জন্মিয়াছে এবং গোসাইদের ছেলে প্রতাপকে কিছুতেই আশ্চর্য করিতে পারিতেছে না। পরে শুভার বয়স ক্রমেই বাড়িয়া উঠিতেছে। ক্রমে সে যেন আপনি অনুভব করিতে পারিতেছে, অর্থাৎ সে যেন নিজেকে চিনতে পারছে। আস্তে আস্তে তার বয়স বাড়ছে। যেন কোনো একটা পূর্ণিমা তিথিতে কোনো এক সমুদ্র হইতে একটা জোয়ারের স্রোত আসিয়া তাহার অন্তরাত্মাকে এক নতুন অনির্বচনীয় চেতনা শক্তিতে পরিপূর্ণ করিয়া তুলিতেছে। সে আপনি দেখিতেছে, ভাবিতেছে, প্রশ্ন করিতেছে এবং বুঝিতে পারিতেছে না। সে যেমন ছোট ছেলে একটা বালখিল্য ভাব থাকে, খেলে ধুলে বেড়াবো এরকম একটা ভাব থাকে, যখন সে প্রাপ্ত বয়স্কের মধ্যে আসে তার মধ্যে আমিত্ব বা নিজের সচেতনা ফিরে আসে। সেই চেতনা কিন্তু আস্তে আস্তে শুভার মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। গভীর পূর্ণিমা রাত্রে সে একদিন ধীরে শয়নগৃহের দ্বার খুলিয়া ভয়ে ভয়ে মুখ বাড়াইয়া বাহিরের দিকে চাহিয়া দেখে, পূর্ণিমা প্রকৃতি ও শুভার মতো একাকিনী সুপ্ত জগতের ওপর জাগিয়া বসিয়া যৌবনের রহস্যে পুলকে বিষাদে অসীম নির্জনতার একেবারে শেষ সীমা পর্যন্ত এমনকি তাহা অতিক্রম করিয়াও থমথম করিতেছে। একটি কথা কহিতে পারিতেছে না। এই নিস্তব্ধ ব্যাকুল প্রকৃতির প্রান্তিক নিস্তব্ধ ব্যাকুল বালিকা দাঁড়াইয়া, তাহলে সে প্রকৃতির সাথে তার সান্নিধ্য লক্ষ্য করছে এখানে, যেন প্রকৃতি তার কত নিবিড়। এদিকে কন্যাভারগ্রস্ত পিতামাতা চিন্তিত হইয়া উঠে আছে। যেহেতু শুভা বড় হচ্ছে, তার বাবা মা চিন্তিত হয়ে উঠছে যে আমার মেয়ে তো বড় হচ্ছে, একে যদি উপযুক্ত পাত্রে পাত্রস্থ না করা হয় তাহলে বয়স বেড়ে গেলে পরে আর বিবাহ দিতে খুব সমস্যা হবে। লোকেও নিন্দা আরম্ভ করিয়াছে। লোকে বলতে শুরু করছে, দেখে এত বড় মেয়ে এখনো বিয়ে দেওয়ার নামে খোঁজ নেই। এমনকি এক ঘরে করিবে এমন জনরব শোনা যায়। তাহলে যেহেতু মেয়ের বিয়ে দিচ্ছে না, সেজন্য এক ঘরেও করতে পারে। বাণীকণ্ঠের সচ্ছল অবস্থা, দুই বেলায় মাছ ভাত খায়, এর জন্য তার শত্রু ছিল। যেহেতু বাণীকণ্ঠের খুব ভালো অবস্থা ছিল, দুবেলাতেই মাছ ভাত খায়, হয়তো ওই চচ্চড়ি মচ্চড়ি খেয়ে দিন কাটায় না, তাই সমাজের বেশ শত্রু ছিল। অর্থাৎ ভালো মানুষের শত্রু সমাজে লক্ষ্য করা যায়। স্ত্রী পুরুষে বিস্তর পরামর্শ হইল, মানে সুভার বাবা মা। কিছুদিনের মতো বাণী বিদেশে গেল। অবশেষে ফিরিয়া আসিয়া কহিল, চলো কলকাতায় চলো। বিদেশ যাত্রা উদ্যোগ হইতে লাগিল। কুয়াশা ঢাকা প্রভাতের মতো সুভার সমস্ত হৃদয় অশ্রুবাষ্পে একবারে ভরিয়া গেল। তাহলে সুভাকে নিয়ে বিদেশে যাওয়ার একটা চিন্তা ভাবনা হচ্ছে। সুভা কিন্তু এই সমস্ত পরিবেশ ছেড়ে, এই বন্ধু বান্ধব ছেড়ে, এই প্রকৃতি ছেড়ে বিদেশ যেতে চাইছে না, অর্থাৎ কলকাতা যেতে চাইছে না। একটা অনির্দিষ্ট আশঙ্কা বসে সে কিছুদিন হইতে ক্রমাগত নির্বাক জন্তুর মতো তাহার বাপ মায়ের সঙ্গে সঙ্গে ফিরিত। ডাগর চক্ষু মিলিয়া তাহাদের মুখের দিকে চাহিয়া কি বুঝিতে চেষ্টা করিত, কিন্তু তাহারা কি বুঝাইয়া বলিতেন না। তাহলে কেন যাচ্ছে, কি যাচ্ছে, এরকম একটা প্রশ্ন তার মধ্যে ছিল, কিন্তু তার বাবা মা তাকে অত পরিষ্কারভাবে তার সমস্ত প্রশ্নের উত্তর দিতেন না। ইতিমধ্যে একদিন অপরাহ্নে জলে ছিপ ফেলিয়া প্রতাপ হাসিয়া কহিল, কি রে সু, তোর নাকি বর পাওয়া গেছে? তুই বিয়ে করতে যাচ্ছিস? দেখিস আমাদের ভুলিস নে। বলিয়া আবার মাছের দিকে মনোযোগ করিল। মর্মবিদ্ধ হরিণী ব্যাধের দিকে যেমন করিয়া তাকায়, নীরবে বলিতে থাকে, আমি তোমার কাছে কি দোষ করিয়াছিলাম? মানে একটা ব্যাধ যে শিকার করে, সে যখন একটা হরিণীকে ধরে, তখন সে হরিণী যেমন সেই ব্যাধের দিকে তাকিয়ে বলে যে আমি তোমার কি দোষ করেছিলাম যে এরকম শাস্তি দিচ্ছ, এরকম একটা ভাব সুভার মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। সুভা তেমনি করিয়া প্রতাপের দিকে চাহিল, মানে একটা অসহায় দৃষ্টিতে। সেদিন গাছের তলায় আর বসিল না। বাণীকণ্ঠ নিদ্রা হইতে উঠিয়া শয়নগৃহে তামাক খাইতেছিলেন।
সুভা তার পার কাছে বসিয়া তার মুখের দিকে চাহিয়া কাঁদিতে লাগিল। অবশেষে তাকে সান্ত্বনা দিতে গিয়া বাণীকণ্ঠে শুষ্ক কপালে অশ্রু গড়াইয়া পড়িল। তাহলে সে তার এই পরিণতির দিকে বা পরিণতির কথা না ভাবতে পেরে তার বাবার পাশে বসে অশ্রু ফেলছে। কাল কলকাতায় যাবার দিন স্থির হইয়াছে। সুভা গোয়াল ঘরে তাদের বাল্য সঙ্গীদের কাছে বিদায় লইতে গেল, অর্থাৎ তাদের ছোটবেলা থেকে যে দুটো গরু ছিল তাদের কাছে বিদায় নিতে গেল সুভা। তাহাদিগকে সহস্তে খাওয়াইল, গলা ধরিয়া একবার দুই চোখে যত পারে কথা ভরিয়া তাহাদের মুখের দিকে চাহিল। অর্থাৎ তার যেহেতু মুখ নেই তাই চোখ দিয়ে কথা বলে, তার সে চোখ দিয়ে তার কথা বলার যেন সমস্ত আবেগটা বোঝানোর চেষ্টা করতে থাকলো। দুই নেত্রপল্লব হইতে টপটপ করিয়া অশ্রুর জল পড়িতে লাগিল। তাহলে দুঃখে কষ্টে এদেরকে ছেড়ে থাকতে হবে এই ভাবনাতে তার চোখ দিয়ে টপটপ করে জল পড়তে লাগলো। সেদিন শুক্লা দ্বাদশী রাত্রি। সুভা স্বয়ংগৃহ হইতে বাহির হইয়া তাহার সেই চিরপরিচিত নদীতটে সস্পসজ্জায় লুটাইয়া পড়িল, যেন ধরণীকে এই প্রকাণ্ড মুখ মানব মাতার দুই বাহুতে ধরিয়া বলিতে চাহে, তুমি আমাকে যাইতে দিও না মা, আমার দুটি বাহু বাড়াইয়া তুমি আমাকে জড়িয়ে রাখো। অর্থাৎ এই মাটি তার প্রিয়ের মাটি এবং সে ছোটবেলা থেকে এই মাটিতেই বড় হয়েছে। সে সেই মাটিকে আঁকড়ে ধরার জন্য আবেদন জানাচ্ছে এবং বলছে যে হে দেশমৃত্তিকা, হে মৃত্তিকা, তুমি আমাকে জড়িয়ে ধরো, আমাকে যেতে দিও না। কলিকাতার এক বাসায় সুভার মা একদিন সুভাকে খুব করিয়া সাজাইয়া দিলেন। তাহলে কলকাতার একটা ভাষাতে সুভাকে খুব ভালো করে সাজিয়ে গুছিয়ে দিলেন। আটিয়া চুল বাঁধিয়া খোঁপায় জড়ির ফিতে দিয়া অলঙ্কারে আচ্ছন্ন করিয়া তাহার স্বাভাবিক শ্রী যথাসাধ্য বিলুপ্ত করিয়া দিলেন। অর্থাৎ খুব সুন্দরভাবে সেই কৃত্রিম রং মাখিয়ে বা সুন্দরভাবে তাকে দেখানোর জন্য তার যে একটা কৃত্রিম যে রূপ সেটাকে নষ্ট করে দিলেন এবং তাকে বিরূপ করে তুললেন। সুভার দুই চক্ষু দিয়া অশ্রু পড়িতেছে, পাছে চোখ ফুলিয়া খারাপ দেখিতে হয়, এই জন্য তাহার মাতা তাকে বিস্তর ভৎসনা করিলেন। সুভা কেঁদে কেঁদে জলে ভাসাচ্ছে চোখ, এবং যাতে তার চোখ না ফুলে যায় এবং মুখ না দেখতে খারাপ লাগে সেই জন্য তার মা তাকে বারবার বকাবকি করছেন। কিন্তু অশ্রুজল ভৎসনা মানিল না, কিন্তু তার চোখ সেই ভৎসনা তার মায়ের তিরস্কার মানতে লাগলো, চাইল না। বন্ধুর সঙ্গে বর স্বয়ং কোণে দেখিতে আসিলেন। তাহলে বন্ধুকে নিয়ে সেই বর, যারা হবু বর হবে, সে কোণে দেখতে এলেন। কন্যার বাপ মা চিন্তিত, শঙ্কিত, সসব ব্যস্ত হয়ে উঠিলেন। তাহলে আদৌ কি পছন্দ হবে, পছন্দ হলেও কি বিয়ে হবে, এই সমস্ত চিন্তাতে তার বাপ মা যেন বিরক্ত, সসব ব্যস্ত। অর্থাৎ একটা সসব ব্যস্ত মানে হচ্ছে কি করবো এরকম একটা ভাব এসে যাচ্ছে। যেন দেবতা স্বয়ং নিজের বলির পশু বাছিয়া লইয়া আসিয়াছেন। মা নেপথ্য হইতে বিস্তর তর্জন গর্জন শাসন করিয়া বালিকার অশ্রুস্রোত দ্বিগুণ বাড়াইয়া পরীক্ষকের সম্মুখে পাঠাইলেন। যেন সেই পাইকের ছাগল দেখতে আসছেন এরকম একটা ব্যাপার। মা ভীষণভাবে বকাবকি করে তার চোখের জল আরো বাড়িয়ে সেই ছাগল পরীক্ষকের সামনে, অর্থাৎ সেই যারা দেখতে এসছে তাদের সামনে পাঠালেন। পরীক্ষক অনেকক্ষণ নিরীক্ষণ করিয়া বহিলেন, মন্দ নহে। তাহলে যে মেয়ে দেখতে এসেছিল সে অনেকক্ষণ দেখে বলল যে না, অসুবিধা নেই, ভালোই। বিশেষত বালিকার কন্দন দেখিয়া বুঝিলেন ইহার উঠিয়াছে সে হৃদয়ে আজ বাদে কালই আমার ব্যবহারে লাগিতে পারিবে। শক্তির মুক্তার ন্যায় বালিকার অশ্রুজল কেমন বালিকার মূল্য বাড়াইয়া দিল। তাহার হইয়া আর কোনো কথা বলিল না। পঞ্জিকা মেলাইয়া খুব একটা শুভ লগ্নে বিবাহ হয়ে গেল। তাহলে তাদের পছন্দ হয়ে গেল এবং শুভ দিন দেখে তাদের সেই শুভ কাজ সুসম্পন্ন হয়ে গেল। বোবা মেয়েকে পরের হস্তে সমর্পণ করিয়া বাপ মা দেশে চলিয়া গেল। তাহলে অন্যের হাতে তুলে দিয়ে তার সাধের মেয়েকে বাপ মা দেশে ফিরে গেল। তাহাদের জাতি ও পরকাল রক্ষা হইল। তাহলে তাদের জাতি এবং পরকাল এবং লোকের কথা থেকে তারা রক্ষা পেল। বর পশ্চিমে কাজ করে। বিবাহের অনতিবিলম্বে স্ত্রীকে পশ্চিমে লইয়া গেল। তার পশ্চিমে নিয়ে চলে গেল। সপ্তাহখানেকের মধ্যে সকলেই বুঝিল নববধূ বোবা। তাহলে এরা বিয়ের আগে বোঝেনি, কিন্তু বিয়ের পরে বুঝতে পেরেছে যে যাকে বিয়ে করে নিয়ে আসা হয়েছে সে কথা বলতে পারে না, সে বোবা। তাকেও বুঝিল না যে সেটা তার দোষ নয়, কিন্তু সবাই রাগ গিয়ে পড়লো সুভার ওপরে। সে বুঝলো না যে সুভার এতে কিছু করার ছিল না। সে কাহাকেও প্রতারণা করে নাই, তাহার দুটি চক্ষু সকল কথাই বলিয়াছিল। তাহলে সে তাদের কথার উত্তর সে চোখ তা দিয়েছিল যে এর জন্য সে কোনোভাবে অপরাধী নয়, কিন্তু তাহা কেউ বুঝিতে পারে না। কিন্তু সে চোখের ভাষা কেউ বুঝতে পারল না। সে চারিদিকে চায়, ভাষা পায় না। যারা বোবার ভাষা বুঝিত সে আজন্ম পরিচিত মুখগুলি দেখিতে পায় না। অর্থাৎ ছোটবেলা থেকে সুভাকে যারা বুঝতো, যারা তার ব্যথা বুঝতো, তাদেরকে সুভা অনেক চেষ্টা করেও সেই বন্ধুগুলোকে আর খুঁজে পাচ্ছে না। বালিকার
চিরনিবর হৃদয়ের মধ্যে একটা অসীম অব্যক্ত ক্রন্দন বাজিতে লাগিল। অন্তর্যামী ছাড়া আর কেউ তাহা শুনিতে পাইল না। তাহলে মনের যে অবস্থা, তার মনের যে মনোকষ্ট, সেটা অন্তর্যামী অর্থাৎ ঈশ্বর ছাড়া অন্য কেউ বুঝে উঠতে পারল না বা পারবে না। এবার তার স্বামী চক্ষু এবং কর্ণদ্বয়ের দ্বারা পরীক্ষা করিয়া এক ভাষা বৃষ্টিষ্ট কন্যা বিবাহ করিয়া আনিল, এবং দেখলো যে ক্ষেত্রে সে ঠকে গেছে, একজন বোবা মেয়েকে বিয়ে করে নিয়ে এসছে এবং তার সামনেই বেশ সুন্দর এবং বেশ কথা বলতে পারে এরকম একজনকে বিয়ে করে নিয়ে এলো। এই পর্যন্ত তোমাদের টেক্সটের মধ্যে আছে, এটা তোমরা করবে। আমি কিছু প্রশ্ন দিচ্ছি সুবা থেকে, সেই প্রশ্নগুলো তোমরা লিখে অবশ্যই দেখাবে। 1-1 জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত কোন পত্রিকায় রবীন্দ্রনাথ নিয়মিত লিখতেন, এটা করবে। ভারতের কোন প্রতিবেশী দেশে তার লেখা যে গান জাতীয় সঙ্গীত হিসেবে গাওয়া হয়, এটা করবে। 2 দেখো কতগুলো প্রশ্ন আছে, 5টা। সুভার প্রকৃত নাম কি? সুভার বাবাকে? সুভা কোন গ্রামে বসবাস করত? সুভা কোন গ্রামে বসবাস করত? গল্পে সুভার কোন কোন বন্ধুর কথা আছে? কে সুভাকে সু বলে ডাকতো? এই কথা প্রশ্ন। 3 দেখো, 3-1 সে নির্জন দ্বীপ্রহর মতো শব্দহীন এবং শব্দহীন। সুভা সম্পর্কে এইরকম উপমা লেখক ব্যবহার করেছেন কেন, এটা করবে। তারপর সুভার সঙ্গে সর্বস্বীয় পাঙ্গুলির সম্পর্ক কিরকম ছিল, সেটা করবে। তারপর 3-4 এই জন্য প্রতাপ সুভার মর্যাদা বুঝিত। প্রতাপের কাছে সুভার মর্যাদা কিভাবে পেত তা গল্প অবলম্বনে বলো, লেখো, এটা করবে। 4 কিছু প্রশ্ন আছে দেখো। 4-1 প্রকৃতি যেন তাহার ভাষার অভাব পূরণ করিয়া দেয়। মানুষ ভাষার অভাব কিভাবে প্রকৃতি পূরণ করে দিতে পারে বলে মনে হয়, সেটা আলোচনা করো। তারপর 4-2 সুভার সঙ্গে মনুষ্যতর প্রাণীর বন্ধুত্ব কেমন ছিল তা উল্লেখ করো, এটা করবে। আর দেখো কিছু প্রশ্ন আছে 6 দেখো। 6-2 সুভা তেঁতুল তলায় বসিয়ে থাকিত, জটিল বাক্যে, এটা করবে। 6-2 হচ্ছে জটিল বাক্যে। 6-1 জটিল বাক্যে। 6-3 জটিল বাক্যে পরিণত করতে হবে। আর 6-4 সরল বাক্যে পরিণত করতে হবে। এই 4টি বাক্য পরিবর্তন। আর বাকি যাগুলো দিলাম সেগুলো করে আমাকে তোমরা অবশ্যই দেখাবে। আজ এই পর্যন্তই।